ভক্তি দুঃখী মারা গেছে, আমরা এই বাড়ির থেকে লাশ আনিয়ে রাখছি, দাফন টাফন করাইছি, কবর টবর করছি, বাস কাটছি। হ্যাঁ, হেগু সমস্যার জন্য এরা মারি যায়। ভেবে দেখুন, একজন মানুষ মারা গেছেন, পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত জন সবাই জড়ো হয়েছেন জানাজা ও দাফনের জন্য। চারিদিকে শোকের আবহ, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ সবকিছু থমকে যায়। মরদেহ দাফনের জন্য প্রস্তুত, অথচ দাফন শুরু করা যাচ্ছে না। কান্নার সঙ্গে মিশে যায় তীব্র বাকবিতণ্ডা, অভিযোগ আর পাল্টা অভিযোগ। একসময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, কারণ একটাই, সম্পত্তি নিয়ে বিরোধ। মহিলারা এখন ভিড়ে গেছে। এখন আপনারা কি চাচ্ছেন, এই এলাকাবাসী কি চান আপনারা বলেন? আমরা সুষ্ঠু বিচার চাই, যেটা চেয়ারম্যান করে দিয়েছে আমরা তো কি বিচার চেয়ারম্যান করতে সেটা ঘুরে দিয়েছে, যারা লিখে দিয়েছে ওরাকে বললে যে জমি ঘুরে দিতে হবে, যার যা অংশ সে বন্টন করে নেবে। দর্শক, ভাবতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরা পাগলা এলাকায়। একজন মৃত ব্যক্তির শেষ বিদায়কেও থামিয়ে দিয়েছে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়, আবার কেউ বলছেন যদি সত্যিই কারো অধিকার বঞ্চিত করা হয়ে থাকে তাহলে ন্যায় বিচার নিশ্চিত করাও জরুরি। তাহলে ঠিক কি ঘটেছিল, কেন দাফন পর্যন্ত বন্ধ হয়ে গেল? চলুন পুরো ঘটনাটি ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক। মৃত ব্যক্তির নাম মাজেদ বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ২০ বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। এরপর তিনি হামফুল বেগমকে বিয়ে করেন। দীর্ঘ প্রায় ২ দশক তারা একসঙ্গে সংসারও করেন। যদিও তাদের ঘরে কোনো সন্তান জন্ম হয়নি, তবে প্রথম পক্ষের ছেলে মেয়েদের নিয়েই সংসার চলছিল। বাইরে থেকে দেখলে পরিবারটিকে স্বাভাবিক মনে হতো, কিন্তু সেই সংসারের ভেতরে যে সম্পত্তি নিয়ে এত বড় বিরোধ জমে উঠেছিল তা হয়তো অনেকেই বুঝতে পারেননি। অভিযোগ অনুযায়ী প্রায় ৬ মাস আগে মাজেদ বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তিনি শয্যাশায়ী হয়ে যান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে অন্যত্র নেওয়া হয়। আর এখান থেকেই শুরু হয় পুরো ঘটনার সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দ্বিতীয় স্ত্রী হামফুল বেগমের অভিযোগ, পুলিশে কর্মরত তার ২ সৎ ছেলে লতিফুর রহমান ও জব্বার চিকিৎসার কথা বলে বাবাকে নিয়ে যান, কিন্তু চিকিৎসার পাশাপাশি তার নাকি বাবার নামে থাকা সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেন। হামফুল বেগম দাবি করেন তখন তার স্বামী স্বাভাবিক অবস্থায় ছিলেন না, তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না, নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাতেও ছিলেন না। এমন পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তর কিভাবে হলো সেই প্রশ্নই তিনি তুলেছেন। এতেই শেষ নয়। হামফুল বেগমের দাবি, কিছুদিন পর তিনি হঠাৎ একটি উকিল নোটিশ পান। সেখানে লেখা ছিল তাকে তালাক দেওয়া হয়েছে। এই নোটিশ পেয়ে তিনি বিস্মিত হয়ে যান, কারণ তার বিশ্বাস তার স্বামী এমন অবস্থায় কোনোভাবেই তালাকের সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি জানান তিনি সেই তালাকনামা গ্রহণও করেননি। তার মতে পুরো বিষয়টি ছিল পরিকল্পিত এবং তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এসব করা হয়েছে। এই অভিযোগের পর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিয়ে সালিশ বৈঠকেরও উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছিল, কিন্তু সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই ঘটে যায় আরেকটি বড় ঘটনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাজেদ বিশ্বাস। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই সবাই শেষ বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেন, কিন্তু গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। হামফুল বেগম এবং তার স্বজনরা অভিযোগ করেন সম্পত্তি নিয়ে ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দেওয়া হবে না। তাদের বক্তব্য ছিল মৃত্যুর পর সবকিছু দ্রুত শেষ হয়ে গেলে পরবর্তী তাদের অধিকার আদায়ের সুযোগ আরও কঠিন হয়ে যেতে পারে। অন্যদিকে পরিবারের অন্য সদস্যদের অবস্থান ছিল ভিন্ন, ফলে শুরু হয় তীব্র উত্তেজনা। দেখতে দেখতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। একদিকে মরদেহ দাফনের অপেক্ষা, অন্যদিকে সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক।
সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। সকাল থেকেই বসে গ্রাম্য সালিশ। উভয় পক্ষকে নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন। সবাই চেষ্টা করেন যেন একদিকে মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা হয়, অন্যদিকে আইনি অধিকার নিয়েও কোনো পক্ষের ক্ষতি না হয়। স্থানীয় বাসিন্দা ফয়সাল আজম অপু বলেন, অসুস্থ বাবাকে চিকিৎসার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে জানা যায় সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টিও সামনে আসে। আর এসব অভিযোগের জের ধরেই দাফন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আরেক স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতার পথ বের করার চেষ্টা করা হয়। সিদ্ধান্ত হয় আইন অনুযায়ী সম্পত্তি বন্টনের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে আলোচনার পুরো সময় জুড়েই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং বাকবিতণ্ডা চলতে থাকে। এদিকে হামফুল বেগমের এক ভাতিজি আরও গুরুতর অভিযোগ করেন। তার দাবি, এক পর্যায়ে তার ফুপুকে জোর করে অন্যত্র রেখে দেওয়া হয়েছিল। পরে পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন। তিনি আরও বলেন, তার ফুপার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি নিজের দৈনন্দিন কাজও করতে পারতেন না। এমন অবস্থায় তালাক দেওয়া কিংবা সম্পত্তি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কতটা সম্ভব সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিজের বক্তব্যে হামফুল বেগম বলেন, প্রায় 20 বছর ধরে তিনি এই সংসার সামলেছেন, সৎ সন্তানদের মানুষ করেছেন, পরিবারের পাশে থেকেছেন, সুখে দুঃখে স্বামীর সঙ্গে ছিলেন, অথচ আজ তাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, কয়েক মাস আগে প্রায় 10 লাখ টাকার গাছ বিক্রি করা হলেও তিনি কোনো আপত্তি করেননি, কিন্তু পরে অসুস্থ স্বামীকে নিয়ে গিয়ে সম্পত্তি লিখিয়ে নেওয়া হয় এবং তার অজান্তেই তালাকের কাগজ পাঠানো হয়। তার একটাই দাবি, তিনি ন্যায় বিচার চান। তিনি বিশ্বাস করেন তার স্বামী সুস্থ স্বাভাবিক অবস্থায় কখনোই তাকে তালাক দিতেন না। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলে লতিফুর রহমান ও জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য এখনও প্রকাশ্যে জানা যায়নি। এ কারণে ঘটনাটির আরেকটি দিক এখনও অস্পষ্ট রয়ে গেছে। ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশও ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন সম্পত্তি নিয়ে বিরোধের কারণেই দাফন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উভয় পক্ষের আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো হয়। তার ভাষ্য অনুযায়ী আইন অনুযায়ী অংশীদারদের সম্পত্তির অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করায় আশ্বাস পাওয়ার পর মরদেহ দাফনের পথ সুগম হয়। এই ঘটনাটি শুধু একটি পরিবারের সম্পত্তি বিরোধ নয়, এটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কারণ একজন মানুষের মৃত্যুর পরও যদি সম্পত্তি নিয়ে এমন বিরোধ তৈরি হয় যে শেষ বিদায় পর্যন্ত আটকে যায়, তাহলে তো আমাদের পারিবারিক সম্পর্ক, পারস্পরিক বিশ্বাস এবং সামাজিক মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। একই সঙ্গে এই ঘটনায় ওঠা অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কোনো অসুস্থ সিদ্ধান্ত গ্রহণে অক্ষম ব্যক্তির সুযোগ নিয়ে সম্পত্তি হস্তান্তর বা তালাকের মতো বিষয় সম্পন্ন হয়ে থাকে, তবে তা অবশ্যই আইনগতভাবে তদন্ত হওয়া প্রয়োজন। আবার যদি অভিযোগগুলো ভিত্তিহীন হয়ে থাকে, তাহলেও সেটি আইনের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত। কারণ অভিযোগ আর সত্য দুটি এক বিষয় নয়। সঠিক তদন্ত ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। বর্তমানে এই ঘটনার বিভিন্ন পক্ষ বিভিন্ন দাবি করছে। দ্বিতীয় স্ত্রী বলছেন তিনি প্রতারিত হয়েছেন। স্থানীয় কিছু মানুষও তার অভিযোগের পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এখনও প্রকাশ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেননি। ফলে প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা এবং আদালতের উপর নির্ভর করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন অনুযায়ী প্রত্যেক উত্তরাধিকারীদের অধিকার নিশ্চিত করা এবং একই সঙ্গে একজন মৃত মানুষের মর্যাদা রক্ষা করা। পারিবারিক বিরোধ থাকতে পারে, আইনি লড়াইও হতে পারে, কিন্তু শেষ বিদায়ের মতো একটি মানবিক মুহূর্ত যেন আর কখনো এমন বিরোধের কারণে থেমে না যায়, এটাই সবার প্রত্যাশা। আপনার মতে এই ঘটনায় কার দাবি কতটা যৌক্তিক? সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও দাফন আটকে দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি আগে শেষকৃত্য সম্পন্ন করে পরে আইনের আশ্রয় নেওয়াই উচিত ছিল? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল ও চিন্তার খোরাক যোগায় বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও বাস্তব ঘটনার আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।